নমস্কার সবাইকে। বই কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার গার্গী মণ্ডল, পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। এই চ্যানেলটিতে আমি ছোট্ট ছোট্ট করে যেসব বই আমি পড়ি সেইগুলো আমি আপনাদেরকে আমার যা উপলব্ধি হয়েছে সেগুলো আমি বলতে চাই। আমি চাই মানুষের মধ্যে পড়াশোনার অভ্যেস গড়ে উঠুক। আগে যেরকম বড়রা পড়াশোনা করতেন বা আমরাও ছোটবেলা যেভাবে করেছি, আমি চাই সেভাবে আবার পড়াশোনা ফিরে আসুক এই মোবাইলের যুগেও। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বই পুতুল নাচের ইতিকথা। এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন 1936 সালে এবং পরে এটি নানা ভাষায় অনুদিত হয়েছিল। ভারতীয় ভাষার মধ্যে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া ইত্যাদি তো ছিলই। এছাড়াও বাইরের দেশের ভাষা যেরকম ইংলিশ, সুইডিশ ইত্যাদি ভাষাতেও এই উপন্যাসটি অনুবাদ করা হয়েছিল এবং 1949 সালে এটি একটি সিনেমা রূপে অতীন বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন। তো যাই হোক, আপনাদের অনুরোধ রইল আজকের ভিডিওটি শেষ অবধি দেখার এবং শোনার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক এবং শেয়ার করবেন। তো এবার আসছি মূল উপন্যাসটিতে। তো এই উপন্যাসটি লেখা হয়েছে একটি সামাজিক প্রেক্ষাপটে এবং এখানে শহরের মানুষ, গ্রামের মানুষ, এদের যে ভাবনা চিন্তা, এগুলো নিয়েই উপন্যাসটি, এবং গোটাটাই দেখা হয়েছে শশী বলে একটি চরিত্রর মাধ্যমে। তো প্রথমেই বলি শশী কি। উপন্যাসটিতে শশী হচ্ছে একজন ডাক্তার, যে কলকাতা থেকে ডাক্তারি পড়ে এসছে। শশীর বাড়ি হচ্ছে গাওদিয়া গ্রামে। শশী একজন সুদখোর মহাজন গোপাল দাস নামে এক ব্যক্তি, তার পুত্র। তো এই শশী যেরকম পড়াশোনায় ভালো, তেমনি দেখতেও ভালো ছিল এবং শশী কলকাতায় গিয়ে কবিতা, যাত্রা, নাটক ইত্যাদি সম্বন্ধে অনেক লেখাপড়া করেছে। শশী নানা রকম বই পড়তো এবং শশী শুরু থেকেই এটুকু ভেবে নিয়েছিল কলকাতায় যাওয়ার পর যে তার জন্য গাওদিয়া নয়, তার জীবনে চাহিদা অন্যরকম। গ্রাম্য মানুষদের মতো শুধুমাত্র খেটে খাওয়া, অল্পেতেই খুশি থাকা, এটা তার চাহিদা নয়। শশী চেয়েছিল একটি বিলাসবহুল জীবন, যেখানে লেখাপড়া, যেখানে বুদ্ধি, মেধা ইত্যাদির বিকাশ থাকবে এবং শশী যেখানে ডাক্তারিটা করতে পারবে। তো যাই হোক, গল্প শুরু হচ্ছে এরকম একটা চিত্র, সিন দিয়ে, যে শশী কলকাতা থেকে নৌকো চেপে ফিরছে। এমন সময় শশী দেখতে পায় যে একটি জঙ্গলে একটি গাছে হেলান দিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে শশী দেখে বুঝতে পারে লোকটি বাজ পড়ে মারা গেছে। লোকটির কাছে আসতে শশী বুঝতে পারে এই লোকটি হচ্ছে তাদেরই গ্রামের হারু ঘোষ। হারু ঘোষ যাচ্ছিল, পরে খোঁজ নিয়ে জানা গেল যেটা, যে হারু ঘোষ যাচ্ছিল তার মেয়ের জন্য পাত্র দেখতে পাশের গ্রামে। হারু ঘোষ যাত্রাপথ সংক্ষিপ্ত করার জন্য এই পথটি বেছে নিয়েছিল এবং সেখানে অপঘাতে বা বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। তো উপন্যাসের শুরুতেই এইরকম একটা ঘটনা শুরুতেই কিন্তু আমাদের পাঠকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন কত তুচ্ছ। ছোট্ট একটা কারণে, ছোট্ট একটা মুহূর্তের মধ্যে কিন্তু একটা জীবন মৃত্যুতে পরিণত হতে পারে এবং এই ভাবনাটা শশীকেও ভাবিয়েছে। শশীর চোখ দিয়ে অবশ্যই আমরা ভেবেছি পাঠকরা। যাই হোক, এরপর গল্প এগিয়ে চলে। শশী তার গ্রামে পৌঁছলো। সেখানে শশী থাকা শুরু করলো। শশী আস্তে আস্তে চিকিৎসাও শুরু করলো। এইবার দেখা যাচ্ছে সেই যে হারু ঘোষ, যার কথা বললাম, হারু ঘোষের একটি মেয়ে আছে, সুন্দরী কন্যা, যার জন্য হারু ঘোষ পাত্র দেখতে বেরিয়েছিল।
তো এই মতির বিয়ের জন্য গ্রামবাসীদের ইচ্ছে হচ্ছে গ্রামেরই কারোর সাথে বিয়ে হয়ে যাক, কিন্তু এই মতির যে দাদা পরাণের বক্তব্য, না আমার বোন তো দেখতে সুন্দরী, তার জন্য আমরা একটু ভালো পাত্র চাই। যাই হোক, পরাণের যে বউ কুসুম, এই কুসুম কিন্তু ঠিক টিপিক্যাল আমরা যেরকম গ্রাম্য মহিলাকে ভাবি সেরকম নন। মানে পরাণ আছে, পরাণ যদিও গল্প অনুযায়ী পরাণ সারাক্ষণই বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকে বা অনেক সময় শরীর খারাপ থাকে। তো কুসুমের পরাণের প্রতি আকর্ষণ গল্প অনুযায়ী কমে গেছে। এবং এই যে মতি আমি আগেই বললাম একজন মেধাবী যুবক, সুদর্শন যুবক, এই কুসুম এই মতির প্রতি আকৃষ্ট হয়েছে। এবং কুসুম একটি গ্রাম্য গৃহস্থ বাড়ির বউ হওয়া সত্ত্বেও কুসুম কিন্তু খোলাখুলি ভাবে শশীর কাছে গিয়ে তার আকর্ষণ সেটা সে খোলাখুলি বলে, শশীর প্রতি তার যা আকর্ষণ। এবং সে সুযোগ পেলেই শশীর কাছাকাছি গা ঘেঁষে দাঁড়ায়, শশীকে সে গিয়ে ডাইরেক্টলি বলে যে আমার শরীর কিরকম করে আপনার কাছে এলে। এইখানে শশী কিন্তু তাকে উত্তর দিচ্ছে, এটি একটি বিখ্যাত লাইন বাংলা সাহিত্যে, যে শরীর শরীর শুধুই শরীর, তোমার কি মন নাই কুসুম। এটি একটি বিখ্যাত লাইন বাংলা সাহিত্যে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি শশীর যে মানসিক গঠনে যে পরিবর্তনটা হয়েছে, কলকাতায় গেছে, নানা রকম লোকের সাথে মেলামেশা, নানা রকম বই পড়া, যাত্রা দেখা, নাটক শোনা ইত্যাদি হয়ে তার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটাই কিন্তু তার এই কথায় ভীষণভাবে প্রস্ফুটিত হয়। এবং কিছুদিন বাদে দেখা যায় কুসুম শশীর তরফ থেকে কোনো রকম রেসপন্স না পেয়ে কিছুদিন বাদে পরাণ এবং কুসুম নানা রকম কারণে এই গ্রাম ছেড়ে চলে যায়। তখন কিন্তু শশীর কিছুটা হলেও ফাঁকা লাগছে। তো এইখানেই লেখক কিন্তু আবার আমাদেরকে অন্য একটি চিন্তায় ফেলে দিচ্ছে, যে প্রেম কি শুধু দৈহিক নাকি মানসিক নাকি দুটোর সংমিশ্রণ। এবং এটা নিয়ে আপনারা সবাই জানেন, যুগ যুগ ধরে নানা রকম আলোচনা, নানা রকম প্রেমের আলোচনা অনেক জায়গায় হয়েছে, অনেক ফিলোসফিক্যাল কথাবার্তাও হয়েছে ওই নিয়ে। তো সেই সত্যটার সামনে আবার মানিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে হাজির করে। এরপরে আসছি একটি ক্যারেক্টার নিয়ে, যে হচ্ছে যামিনী দিদি এবং যামিনী কবিরাজ এবং সেন দিদি। তো এই যামিনী কবিরাজ ছিলেন এই গ্রামের একমাত্র চিকিৎসক। এতদিন গ্রামের লোক যাই হোক এনার কাছ থেকেই চিকিৎসা করিয়েছেন, সে তার চিকিৎসা যেমনই হোক। কিন্তু এখন শশী চলে আসাতে একজন পাশ করা অ্যালোপ্যাথিক ডাক্তার, প্রথম প্রথম কিছু বাধা পেলেও ধীরে ধীরে কিন্তু শশীর চিকিৎসার আত্মপ্রকাশ ঘটতে থাকে। ধীরে ধীরে লোকজন চিকিৎসক হিসেবে, ডাক্তার হিসেবে শশীকে বেছে নিতে শুরু করে। তো এখান থেকে এই যামিনী কবিরাজের শশীর প্রতি একটা ভীষণ হিংসের আবির্ভাব ঘটে। এবং এই যামিনী কবিরাজ, এনার যে স্ত্রী সেন দিদি একবার বসন্তে আক্রান্ত হয়েছিলেন। যামিনী কবিরাজ তাকে কিন্তু ঠিকমতো সেবা শুশ্রূষা বা চিকিৎসা করেননি, কিন্তু শশী সেখানে রোজ যেত। শশী তাকে নানা রকম ওষুধপত্র দিয়ে সেন দিদিকে ভালো করে দিল। তো এটার জন্যও কিন্তু যামিনী কবিরাজের শশীর প্রতি হিংসে বা বিরক্ত আরো বেড়ে গেছে। এইখান থেকে লেখক আমাদের যেটা মানে বোঝাতে চেয়েছেন আমার মনে হলো, যে এই পারস্পরিক হিংসা এটি হয়তো যুগ যুগ ধরে চলে আসছে। সে যতই হলো সে গাঁয়ের ছেলে এবং যামিনী কবিরাজ তার থেকে বয়সে অনেক বড়, সামনাসামনি কিছু মুখে না বললেও তার হাবে ভাবে অঙ্গভঙ্গিতে, তার আচার আচরণে ভীষণভাবে কিন্তু এটি ফুটে উঠেছিল। এবং একটি অদ্ভুত মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন যাদব পণ্ডিত। যাদব পণ্ডিত আর তার স্ত্রীকে সবাই জানে পাগলা দিদি নামে। তো এই যাদব পণ্ডিত একটি বিশেষ বিজ্ঞানের চর্চা করেন, তিনি তাকে বলেন সূর্য বিজ্ঞান।
এটি একটি জ্যোতিষ চর্চার মতো একটি বিজ্ঞান, এবং এনার বক্তব্য এই যাদব পণ্ডিতের যে এই বিদ্যাটা তিনি শশীকে দিয়ে যেতে চান। তো যাদব পণ্ডিত একদিন কোনো এক জায়গায় আলোচনার সময় মুখ ফসকে বলে ফেলেছিলেন যে তিনি তার এবং তার স্ত্রীর মৃত্যুর দিনটি আগে থেকে জানেন, এবং স্বাভাবিকভাবেই গ্রামের লোক তখন ভীষণ আশ্চর্য হয়ে গেছিল। তারা তখন ভাবতে লাগলো সত্যি এরকম কিছু হবে কিনা। ভীষণ একটা ঔৎসুক্য সব গ্রামবাসীদের মনে। সেই দিন এগিয়ে আসতে লাগলো, এবং এই যাদব পণ্ডিত নিজেকে ঠিক প্রমাণ করার জন্যে তিনি কিন্তু সেই দিনটিতে, রথের দিনটিতে, তিনি এবং তার স্ত্রী অত্যধিক আফিম খেয়ে মৃত্যুবরণ করলেন। এবং এইটি একমাত্র বুঝতে পেরেছিল, আফিম খাওয়ার যা যা শরীরে যা যা লক্ষণ দেখা যায়, এগুলো ডাক্তার হয়ে শশী কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিল। শশী শেষ মুহূর্তে এটাও তাদেরকে বলেছিল যে আপনারা গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু না, যাদব পণ্ডিত তার যে জ্যোতিষ চর্যায় যে ব্যুৎপত্তি তিনি যেটা মনে করতেন, সেটার কাছে তিনি হার মানতে নারাজ। তিনি গ্রামবাসীদের কাছে নিজেকে সত্য প্রমাণ করতে চেয়েছিলেন। তো সেই জন্য তিনি কিন্তু মৃত্যু অবধিও বরণ করলেন। তো লেখক এইখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখালেন যে একটা মানুষের জেদ কত দূর অবধি যেতে পারে। যখন মানুষটি বুঝতে পারছে জেদের জন্য সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, তার জীবন সংশয় হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু তিনি হার মানেননি। তিনি সেই জেদ বা লোকে কি বলবে সেইটাতেই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে জেনে শুনে আত্মহত্যার পথ বেছে নিলেন। এরকম নানা রকম ছোট ছোট ঘটনা দিয়ে এই উপন্যাসটি সাজানো রয়েছে, এবং সবশেষে আমি বলবো শেষকালে যেটা দেখা যাচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম শশীর বাবা একজন সুদখোর মহাজন, যিনি টাকা ছাড়া কিছু বোঝেন না। শেষকালে দেখা যাচ্ছে এই গোপাল দাস সেন দিদি, অর্থাৎ কিনা যামিনী কবিরাজের যিনি স্ত্রী, তার সাথে একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং একটি তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, যদিও সেটা লুকিয়ে। যখন শশী এটা জানতে পারল, তো স্বাভাবিকভাবেই তার মন ঘেন্নায় ভরে গেল। এরপরে সেন দিদি মারা যান এবং গোপাল দাস মানে শশীর বাবা লজ্জায় গ্রাম ছেড়ে চলে যান। সেই মুহূর্তে শশীর মনে হলো এই পুত্রটিকে বাঁচানোই বোধহয় তার জীবনের একমাত্র উদ্দেশ্য। অতএব দেখা যাচ্ছে গল্পের শুরুতে শশী যে কিনা ভেবেছিল যে গাওদিয়া গ্রাম আমার জায়গা নয়, আমি অন্যভাবে থাকতে চাই, অন্যভাবে বাঁচতে চাই, অন্যভাবে জীবন যাপন করতে চাই, সেই শশীকেই কিন্তু অবশেষে এই গাওদিয়া গ্রামে থেকে যেতে হলো। বাকিরা হয় চলে গেছে, বা কেউ মারা গেছে, বা হয়তো তাদের কোনো উচ্চাশা ছিল না। মোটামুটি এইটিই হলো উপন্যাসটি। এছাড়াও নানা রকম ছোট্ট ছোট্ট ঘটনা, ছোট্ট ছোট্ট উপলব্ধি, অনেক কিছুই আছে। এবার পুতুল নাচের ইতিকথা কেন এই নামটা, গোটাটাই যেন মানে মনে হলো প্রতিটি চরিত্র তাদের নিজস্ব কোনো ইচ্ছা থাকলেও সেটি হয়তো ফুলফিল হয়নি। পরিবেশ বা নানা রকম মানে সামাজিক অবস্থার জন্য, পরিবেশের জন্য, বা নানা রকম কাণ্ড কারখানা বা ঘটনার জন্য তারা কিন্তু যেভাবে জীবনটাকে চালাতে চেয়েছিল, কারোর ক্ষেত্রেই কোনোটাই সেইভাবে হলো না। তো গোটা উপন্যাসটি পড়ে যখন আমি ভাবি এই বইটি থেকে আমি কি শিখলাম এবং কেন এই বইটি এত বিখ্যাত, এত নাম করা, এবং কেনই বা এত ভাষায় বইটি অনুবাদ হয়েছে, আমার মনে একটিই চিন্তা এলো যে কোথাও হয়তো জীবনে আমাদের সবারই জন্য একটি অদৃশ্য শক্তি কাজ করছে। তাকে আমরা দেখতে পাই না, জানি না, কিন্তু তার কথা মতোই আমাদের জীবন চলছে। আমরা যতই চাই, এটা চাই, ওটা চাই, এটা করব, কিন্তু কোথাও একটা নানা রকম ভাবে পরিবেশ, পরিজন, সমাজ, অবস্থা সবকিছু নিয়ে তিনি যেরকম চান বা সেই শক্তিটি যেরকম চান, আমাদেরকে সেই পথেই চালিত হতে হচ্ছে। অতএব জীবন নিয়ে চিন্তা নয়, জীবন নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করা উচিত না। যেরকম চলছে আমরা সেরকমই যাই, সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে হবে জীবনে। তো
তো এই হলো আমার উপলব্ধি। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন। আমি এরকম আরো অনেক রকম বই পড়ে ছোট ছোট আমার উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কিরম লেগেছে এই বইটি পড়ে। তো সবাইকে আরেকবার আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ধন্যবাদ।